অন্ধকার নামলেই কারাগারে বন্দি থাকা মহিলা কয়েদিদের এক ধরনের বিদেশি তেল দিয়ে যেত, আর তারপরে খাবার দেওয়া হতো। খাবার খেয়ে তারা সবাই কেমন নেশার মতো করত। আর তারপর সেই সব মেয়েদেরকে দেখতাম চুপি চুপি জেলের সব থেকে অন্ধকার ঘরের দিকে নিয়ে যেতে। এটা ছিল প্রায় প্রতি রাতেরই ঘটনা। আসলে কি করা হতো তাদের সঙ্গে জানলে আপনি অবাক হবেন। আমি স্বপ্না, বিদেশের একটি কারাগারে বন্দি গত 1 মাস ধরে। তবে কোনো অপরাধ করে নয়, আমি রীতিমতো একটা ট্র্যাপে পড়ে এই জেলে বন্দি। আমি গরিব ঘরের মেয়ে, পড়াশোনা তেমন করতে না পারায় আমি কোনো চাকরি পাইনি আমার দেশে। আমার বাড়িতে আমার অসুস্থ বাবা আছেন, আর আছে একটি ছোট বোন এবং মা। বাবার অসুস্থতার কারণে সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে আমার কাঁধে। তাই এক প্রকার বাধ্য হয়ে আমাকে বিদেশে কাজের সূত্রে আসতে হয়েছিল। আমি যার মাধ্যমে বিদেশে আসতে চেয়েছিলাম সে আমাকে বলেছিল অনেক কম খরচে আমাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে দেবে। কিন্তু সে আমার সঙ্গে না এসে তার পরিচিত এক বন্ধুর মারফত আমাকে বিদেশে পাঠায়। সেদিন মঙ্গলবার। আমি তাড়াহুড়ো করে আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম, কারণ আমার ফ্লাইট ছিল ভোরবেলায়। ছেলেটি আমার সঙ্গে প্রথম এয়ারপোর্টে দেখা করেছিল, আর আমরা দুজনে একসঙ্গে বিদেশে পাড়ি দিয়েছিলাম। প্লেনে যেতে যেতে আমাদের মধ্যে অনেক কথা হয়, আর খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ওর বাড়ির অবস্থাও আমাদের বাড়ির মতোই ছিল, কিন্তু বিদেশে কাজ করার পরে এখন তার অনেক টাকা পয়সা হয়েছে। ওর কথা শুনে মনে হয় তাহলে আমাদেরও ধীরে ধীরে দুঃখের দিন চলে যাবে। বাবাকে ভালো ডাক্তার দেখাবো, আর বোনকে অনেক পড়াশোনা শেখাবো। এইসব ভাবতে ভাবতেই বিদেশের মাটিতে চলে এলাম। ছেলেটি আমাকে জানতে চাইল, তুমি কবে দেশে ফিরবে? আমাকে জানাবে, আমি তোমাকে আমার বাড়ির জন্য কিছু জিনিস পাঠাবো। তুমি ওই দাদার হাতে দিয়ে দেবে, তাহলে সে আমার মা বাবার কাছে পাঠিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে। বিদেশে এসে আমি কিছুদিন একটা রেস্তোরাঁর রান্নার কাজ করে নিজের মাথা গোঁজার মতো একটা জায়গা করে নিলাম। তারপর এক বড় 5 স্টার হোটেলের মালিক আমার হাতের রান্না খেয়ে তার হোটেলে চাকরি দিলেন, আর বেশ মোটা বেতনের মাইনেও পেতাম। তাই মোটামুটি 1 বছরের মাথায় আমি ভালোই টাকা জমাতে পেরেছিলাম। তাই ঠিক করলাম কিছুদিনের জন্য দেশে যাব। মা বাবার জন্য মনটা খারাপ করছিল আমার। কিন্তু হঠাৎ করেই সেই বন্ধুটির কথা মনে পড়ে গেল। সে তার বাবা মায়ের জন্য কিছু জিনিস পাঠাবে বলছিল। তাই আমি ফোনে তার সঙ্গে যোগাযোগ করি, আর সে আমাকে এসে তার জিনিসগুলো দিয়ে যায়। পুরো 1 বছর পরে আমি দেশে ফিরছি, মনে অনেক আনন্দ নিয়ে। আমার ফ্লাইটটা ছিল রাতে, তাই তার কাছ থেকে সেই জিনিসগুলো নিয়ে আমি ফ্লাইটে ওঠার জন্য যাব। সেই মুহূর্তেই হঠাৎ করে কিছু মহিলা অফিসার আমাকে আটকে ফ্লাইটে উঠতে দেয় না। আমি একটু অবাক হয়ে যাই। তারপর তারা আমাকে এয়ারপোর্টের ভিতরে নিয়ে এসে তল্লাশি শুরু করে, আর আমার ব্যাগ থেকে তারা সেই বন্ধুটির দেওয়া জিনিসটি বের করে দেখে। তার মধ্যে নেশা জাতীয় দ্রব্য রয়েছে। আমি তাদেরকে জানিয়ে দিই যে এটা আমার নয়। আমি সেই বন্ধুকে বারবার ফোন করে যাচ্ছিলাম, কিন্তু প্রতিবারই তার ফোন বন্ধ আসছিল। অতঃপর যেহেতু আমার ব্যাগ থেকে বেআইনি জিনিস পাওয়া গেছে, তাই তারা আমাকেই গ্রেপ্তার করলো। সেই রাতেই আমাকে তারা জেলে পাঠিয়ে দিল। আমি খুব কান্নাকাটি করছিলাম, কিন্তু আমার পরিচিত কেউ সেখানে ছিল না। আমার 14 মাসের জেল হলো। জেলের মধ্যে বসে আমি বুঝতেই পারছিলাম না যে কিভাবে এখান থেকে বের হব। সেখানেই এক দিদির সঙ্গে আমার আলাপ হলো। সেও নাকি আমার মতোই বিনা অপরাধে শাস্তি পাচ্ছে।
তবে তার শাস্তি অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে, আর 1 মাসের মধ্যেই সে ছাড়া পেয়ে যাবে। আমি যদি এখানে ভালোভাবে থাকি আর কোনো ভালো কাজ করতে পারি, তাহলেই আমাকে মুক্ত করা হবে। আমি বাধ্য হয়ে সেখানে ভালো করে থাকতে শুরু করলাম। কিছুদিন যাবার পরে একদিন হঠাৎ দেখলাম কিছু কনস্টেবল আমার পাশের কিছু কয়েদিকে খাবার আর তেল দিল। তারা তেল মেখে খাবারটা খেতে বলল, আর কিছুক্ষণের মধ্যেই মেয়েগুলোকে ধরে ধরে কনস্টেবলরা নিয়ে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো তারা অসুস্থ, তাই তেমন গুরুত্ব দিলাম না। তারা অনেক রাতে আবার জেলে ফিরে এলো, কিন্তু তাদের কেমন বিধ্বস্ত দেখালো। বিষয়টা আমার কেমন যেন একটু লাগলো। দিদিটাকে জিজ্ঞাসা করাতে সে বলল, রোজ রাতেই নাকি এভাবে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোথায় কী জন্য নিয়ে যাওয়া হয় সেটা কেউ বলতে পারে না, কারণ তাদের নাকি কিছুই মনে থাকে না। আর যখন সকাল হয় তাদের শরীরেও নাকি অনেক বেশি যন্ত্রণা হয়। পরদিন সকালে আমি তাদের জিজ্ঞাসা করি, কিন্তু তারা কিছুই বলতে পারে না। এভাবেই রোজ সন্ধ্যা হলেই দেখতাম একই রকম ঘটনা ঘটত। আমি আমার একজন অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করি, যাতে আমার সাজা কিছু কম করা হয়, আর গোপনে তাকে রাতের ঘটনাগুলো জানিয়ে দিই। তিনিও শুনে অবাক হন আর আমাকে সতর্ক থাকতে বলেন। সেই সঙ্গে একটি গোপন ফোন আমাকে দিয়ে যান। সেই দিন সন্ধ্যায় কনস্টেবল আমাদের সেই তেল আর খাবার দিয়ে চলে যায়। সবাই তেল মেখে নিলেও আমি মাখিনি, আর খাবারটাও খাইনি। কিছুক্ষণের মধ্যেই কনস্টেবল আমাদের নিতে চলে আসে। আমি দেখলাম সবাই কেমন ঢুলে পড়ছে, তাই দেখে আমিও নাটক শুরু করে দিলাম, যাতে তারা কিছুই টের না পায়। কনস্টেবল আমাদের নিয়ে একটি গোপন অন্ধকার ঘরের দিকে নিয়ে গেল। সেখানে ঢুকতেই কিছুক্ষণ ধরে কিছুই দেখতে পাচ্ছিলাম না। তারপর আরও ভিতরে ঢুকতেই দেখলাম সামান্য আলো একটা ছোট্ট ঘরের দরজার ফাঁক দিয়ে আসছে। কনস্টেবল প্রথমে 2 জন মেয়েকে সেই ঘরে নিয়ে গেল। কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারা আর বাইরে এলো না। এবার তারা আমাদের 2 জনকে নিতে আসছে। দেখে আমি লুকিয়ে আমার ফোন থেকে অ্যাডভোকেটের নম্বরটা লাগিয়ে দিলাম, যাতে করে আমাদের সব কথা তিনি শুনতে পান। ভিতরে যেতেই দেখলাম বাকি মেয়েদের নেশা জাতীয় দ্রব্য নাকে দিয়ে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে। কাউকে আবার নেশা ইনজেক্ট করা হয়েছে, যাতে তারা ব্যথা অনুভব না করে। আমি দেখে পুরো হতবাক হয়ে গেলাম। সেই সঙ্গে আরও বেশি শকড হলাম এটা দেখে যে এটার পেছনে রয়েছে এই জেলেরই একজন বড় অফিসার, আর তার সঙ্গ দিচ্ছে কনস্টেবলরা। তারা রোজ রাতে মেয়েদের নিয়ে এইসব নোংরা কাজকর্ম চালায়। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। শেষে আমি আমার শ্বাস প্রশ্বাস বন্ধ রেখে মরার মতো করে অসুস্থতার নাটক শুরু করে দিলাম, যাতে তারা মনে করে আমার হার্ট অ্যাটাক হয়েছে। আর এই সময়ের মধ্যে এই সুযোগে আমার অ্যাডভোকেট চলে আসতে পারে। আমাকে অসুস্থ দেখে তারা আমাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। আর সেই সময়ের মধ্যেই আমার অ্যাডভোকেট আমার বিপদ বুঝে অন্য পুলিশ নিয়ে হাজির হয়। অ্যাডভোকেট এসে দেখে যে আমাকেও তারা জোর করে ইঞ্জেকশন দেবার চেষ্টা করছে, আর তখনই তিনি আমাদের ভিডিও করে প্রমাণ জোগাড় করে রাখেন, আর আমার মুখ থেকে সব জানতে চান। আমি সব সত্যি বলে দিই। রোজ রাতে এরা সবাই মেয়েদের নেশা করিয়ে তাদের সঙ্গে খারাপ কিছু করে। আমাকেও সেটাই করতো আজ। সেই অফিসার আর কনস্টেবলরা পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশরা তাদেরকে ধরে নিয়ে যায়, আর তাদের কঠিনভাবে শাস্তিও দেওয়া হয়। অনেক মেয়েদের জীবন বাঁচিয়ে আমি আজ পুরস্কৃত হলাম, আর আমার শাস্তিও মকুব করা হলো। আজ আমি
আমার বাড়িতে এসেছি। অনেক ঝড়-ঝাপটা বয়ে গেছে আমার জীবনে, আর অনেক বড় শিক্ষা হয়েছে আমার। আজ আমি আমার মা-বাবার আর বোনের পাশে দাঁড়াতে পেরে ভীষণ খুশি। আমার সাহসিকতার জন্য জেল কর্তৃপক্ষের থেকে আমাকে অনেকগুলো টাকাও পুরস্কার হিসাবে দেওয়া হয়েছিল। জীবনে ভালো কিছু করলে তার মূল্য অবশ্যই পাওয়া যায়, শুধু একটু সময় এবং ধৈর্যের অপেক্ষা। বন্ধুরা, আজকের গল্প যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। সেই সঙ্গে গল্পটি বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।